সত্যি? উচ্ছ্বাস মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। এতে রোদসী খুশি হলো। সে ভাবেনি এত তাড়াতাড়ি উচ্ছ্বাস তাকে অ্যাডমিশন নেওয়াবে। উচ্ছ্বাস যে ভার্সিটি থেকে তার স্টাডি কমপ্লিট করেছে সেটাতেই রোদসীকে অ্যাডমিশন করায়। উচ্ছ্বাস রোদসীকে নিয়ে ডিপার্টমেন্টের হেডের সাথে পরিচয় করিয়ে দেয় এবং সব ধরনের সমস্যা তাকে জানাতে বলে। স্যারও হাসি মুখে তাদের বিদায় জানায়। ওরা যখন বাসায় ফেরে তখন সবাই ড্রয়িং রুমে বসেছিল। রুহি আর উষা ভীতু মুখে এক কোণায় দাঁড়িয়েছিল আর বৃষ্টি দিদুনের পাশে বসে কান্না করছিল। রোদসীর চোখে মুখে কৌতূহল জাগে। হঠাৎ বাসায় এমন থমথমে পরিবেশ, তার সাথে বৃষ্টি তো কান্নাকাটি করার মেয়ে না, তাহলে কি হলো? সে উচ্ছ্বাসের দিকে তাকালো। উচ্ছ্বাস রুমের দিকে চলে যাচ্ছিল। তখনই উচ্ছ্বাসের বাবা রাশেদ সাহেব তাকে দাঁড়াতে বলে এবং তাকে বলে, তোমার বোন প্রেম করছে। উচ্ছ্বাস এবার দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকায়। ওর তাকানো দেখে সবাই ভয় পেল। বৃষ্টিরও যায় না যায় অবস্থা। উচ্ছ্বাস সবার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে, আপনাকে এই খবর দিল কে? শুনেছি কলেজে ঠিক মতো যাচ্ছে না। ড্রাইভার বলল ও মাঝ রাস্তা থেকে মাঝে মাঝে নেমে যায়। অন্য মানুষও দেখেছে। জিজ্ঞেস করো ছেলেকে কোন রাস্তার ছেলের সাথে এসব করে বেড়াচ্ছে। উচ্ছ্বাস রাশেদ সাহেবের কথা শুনে বৃষ্টির দিকে পূর্ণ দৃষ্টি দিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে বৃষ্টিকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, উনি যা বলছেন সত্যি? ওর কথার ধরন দেখে রোদসী, উষা, রুহি ভয় পেল। বৃষ্টি আরো জোরে কান্না করে দিল। কি হলো, জবাব দেই। বৃষ্টি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। উচ্ছ্বাস এবার বৃষ্টির পাশে এসে বসে। বৃষ্টির চোখ তুলে তাকায় উচ্ছ্বাসের দিকে, আবার চোখ নামিয়ে নেয়। উচ্ছ্বাস বৃষ্টির মাথায় হাত রেখে জিজ্ঞেস করে, ছেলেটা কে? বৃষ্টি এবার একটু সাহস পেল। বাকিরা হাঁপ ছাড়ল। শুধু রাশেদ সাহেব চেঁচিয়ে উঠলেন। পাশে বিপাশা বেগম মুখ কালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলেন। এখন কোনো কথা মানে আগুনে ঘি ঢালা, তাই চুপ থাকায় শ্রেয় মনে হয়েছে। তার পিছনে মালিহা বেগম দাঁড়িয়েছিলেন। আরিফ সাহেব ব্যবসায়িক কাজে শহরের বাইরে গিয়েছে। রাশেদ সাহেব রাগান্বিত হয়ে বললেন, তুমি ওকে আহ্লাদ করছো মাহাদি? তুমি কি বুঝতে পারছো কি হচ্ছে? ও একটা ছেলের সাথে প্রেম করছে। কে না কে তেমন কিছুই জানি না, আর তুমি শাসন না করে আপোষ করছো। উচ্ছ্বাস তার বাবার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। সে আবার বৃষ্টিকে ছেলের পরিচয় জিজ্ঞেস করলো। বৃষ্টি কোনো মতে বলল, তোমরা সবাই ওকে চেনো? সবাই অবাক হয়। উচ্ছ্বাস আবার জিজ্ঞেস করলো, কে? আমাদের পরিচিত? বৃষ্টি আবারও মাথা ঝাঁকায়। এবার উচ্ছ্বাস সবার মুখের দিকে তাকিয়ে আবার বৃষ্টির দিকে তাকায় এবং বলে, তুই কি কোনো কারণে ভয় পাচ্ছিস? নাম বল, কেউ কিচ্ছু বলবে না। বৃষ্টি এবার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। আবিদ। উচ্ছ্বাস এবার সবার দিকে তাকালো, তারপর বাবার দিকে তাকিয়ে দেখে আবার বৃষ্টিকে জিজ্ঞেস করলো, আমাদের অফিসে যে জব করে ওই ছেলেটা? বৃষ্টি নিচের দিকে তাকিয়ে শুধু মাথা ঝাঁকায়। উচ্ছ্বাস বৃষ্টির পাশ থেকে উঠে বাবার দিকে তাকিয়ে তারপর বৃষ্টিকে বলে, আবিদকে বল 30 মিনিটের মধ্যে বাসায় আসতে, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে তার রুমের দিকে চলে গেল। তার পিছনে রোদসীও চলে গেল। বাকিরা সবাই হাঁপ ছাড়ল। সবাই ভয় পেয়েছিল যে উচ্ছ্বাস রাগারাগি না করে বসে। উচ্ছ্বাস যেমন শান্ত আবার তেমন রাগচটাও। কখন কি করে ফেলে ঠিক নেই। 30 মিনিট লাগেনি, তার আগে আবিদ এসে পড়েছে। ভালোবাসার টান আছে তাহলে। এই ব্যাপারটা দেখে সবাই একটু সন্তুষ্ট হলো। কিন্তু এদিকে আবিদের প্রাণ যায় যায় অবস্থা। বৃষ্টি এখনো চুপচাপ আগের জায়গায় পড়ে আছে। তার মাথায় ঢুকছে না কি থেকে কি হচ্ছে আর সামনেই বা কি হবে। এদিকে রুহি আর উষা মিটিমিটি হাসছে। ওদের এমন হাসতে দেখে উদয় বিরক্ত বোধ করে। সেভাবে, এরা কি পাগল? এমন সিরিয়াস একটা সময় এমন পাগলের মতো কে হাসে? তার বোন তো পাগলই, সাথে এগুলোর নতুন আমদানি হয়েছে। এইসব ভেবে বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয়। রুহি উদয়কে খেয়াল করেছে। সেও মনে মনে উদয়কে বলে, বেটা বজ্জাত, যেভাবে তাকিয়েছে যেমন মানুষ খুন করেছি। হুঁ, তাতে আমার কি? আমি হাসবই, দাঁত কেলিয়ে হাসবো, জোরে হাসবো, লাগলে শাকচুনির মতো হাসবো। তাতে উদর না অস্ত ওর কি? এগুলো ভেবে সে উদয়কে মুখ ভেঙে উষার সাথে আবারও হাসাহাসিতে যোগ দেয়।
উচ্ছ্বাসও কিছুক্ষণের মধ্যে এসে পড়ল। এসে আবিদের সামনেই বসলো। আবিদের তো প্রাণ পাখি উড়ে যায়। সে কখনো বৃষ্টির সাথে প্রেম করতে রাজি হতো না। সে জানে রাশেদ সাহেব এবং উচ্ছ্বাস কেমন, তাই সে বৃষ্টিকে পছন্দ করলেও এখনো প্রকাশ করেনি। তবে দিন দিন বৃষ্টির পাগলামি বাড়তে থাকে এবং সব সময় তাকে বিরক্ত করতে থাকতো। ভালোবাসায় জোর কি আর চলে? শেষে আবিদও হার মেনে নেয় এবং শুরু হয় তাদের প্রণয়। তবে তখন এসব কথা তাদের মাথায় আসেনি যে জানাজানি হলে কিভাবে মোকাবিলা করবে বা কি হবে। এসব ভাবতে ভাবতে উচ্ছ্বাস মুখ খোলে এবং আবিদকে জিজ্ঞেস করে, কতদিনের সম্পর্ক? আবিদ একটু নড়ে চড়ে বসে বৃষ্টির দিকে তাকায়, তারপর বাকি সবাইকে দেখে চোখ নামিয়ে নেয়। স্যার 6 মাস। আবিদ, আমি এখানে তোমার স্যার হয়ে নয়, তোমার প্রেমিকার ভাই হিসেবে কথা বলছি। উচ্ছ্বাসের কথায় আবিদ একটু না অনেকটাই ঘাবড়ে যায়। তবুও সেটা কাউকে বুঝতে না দিয়ে আবার বলে, জি স্যার। না স্যার, সরি স্যার। ভাইয়া। ওর এতগুলো কনফিউজ ভাবে কথা বলার ধরন দেখে উষা আর রুহি খিলখিল করে হেসে দেয়। সবাই ওদের দিকে তাকাতেই ওরা চুপ হয়ে যায়। বেচারা আবিদও একটু লজ্জাবোধ করলো। তারপর বলো, আমার বোনের সাথে প্রেম করলে কেন? টাকার জন্য? এটা বলেই উচ্ছ্বাস গা ছাড়া ভাব নিয়ে বসে। বৃষ্টি বা রোদসী এমনটা আশা করেনি। এমন প্রশ্ন করায় পরিবেশটা কেমন থমথমে হয়ে গেছে। আবিদও এমন আশা করেনি। উচ্ছ্বাস তাকে এটা বলতে পারলো? কিছুক্ষণ মুখ নিচু করে বসেছিল আবিদ, তারপর সরাসরি উচ্ছ্বাসের চোখের দিকে তাকিয়ে জবাব দেয়, আমি আপনার বোন বৃষ্টিকে ভালোবাসি, এটাই বড় সত্যি। টাকার ব্যাপারটা কোথা থেকে আসলো? তাহলে প্রমাণ করো। এবারও আবিদ হকচকালো, তারপর নিজেকে সামলে নিয়ে বলে, কিভাবে? বিয়ে করে। এটা বলেই উচ্ছ্বাস সোজা হয়ে বসলো। সবাই অনেক অবাক হলো। রোদসীর তো কথাই বন্ধ হয়ে গেল এমন লাগছে। তার কাছে মনে হচ্ছে তাদের বিয়ের দিনের মতো এখনো উচ্ছ্বাস তোড়জোড় করে বিয়ের ব্যবস্থা করছে। এসব ভাবতেই তার মন খারাপ হয়ে গেল। তবুও সে চুপচাপ সবকিছু দেখতে লাগলো। আমি রাজি। উচ্ছ্বাস মনে মনে খুশি হলো। অবশ্য আবিদের উপর তার ভরসা আছে। আবিদ উচ্ছ্বাসের ভার্সিটির জুনিয়র ছিল এবং অফিসেও তার পার্সোনালিটি একদম ক্লিয়ার। উচ্ছ্বাস বলে, তাহলে তোমার বাবা মাকে বলো যা যা করার করে নিতে, আজকেই বিয়ে। এটা বলে সে উঠে চলে গেল। রোদসীও আবার তার পিছন পিছন চলে গেল। বৃষ্টির মনে হচ্ছে সে পাগল হয়ে গেছে, না হলে বাসার সবাই পাগল হয়ে গেছে। তবুও সে কিছু বলে না। সে একটা অন্যায় করেছে, তাতে শাস্তি পেতেই হবে। কিন্তু বেচারা আবিদের কি দোষ? বৃষ্টি তো আবিদের কাছে বারবার প্রেম নিবেদন করত। আচ্ছা, আপনি এত অদ্ভুত কেন? উচ্ছ্বাস রোদসীর দিকে প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, কেন? কি করেছি আমি? এই যে হুট করে বৃষ্টির বিয়ে দিতে চাচ্ছেন। ও তো ছোট, এইচএসসি পরীক্ষার আর কিছুদিন বাকি, আর এখনই বিয়ে দিতে চাচ্ছেন, তাও ছেলেটার ব্যাপারে কোনো খবর না নিয়েই। ধরলাম ও আপনার এমপ্লয়ি, তবু খোঁজ নেবেন না? এতগুলো কথা একসাথে বলে রোদসী থামলো। উচ্ছ্বাস রোদসীর কথায় মুচকি হাসলো। তারপর রোদসী নিজের কাছে টেনে জড়িয়ে ধরে বলে, আমি আবিদকে অনেক আগে থেকেই চিনি। ওরা যে রিলেশনশিপে ছিল তা আমি জানতাম। আমি ভেবেছি ওর পরীক্ষা শেষ হলে কথাটা উঠাবো। তবে তবে আগেই যেহেতু সামনে আসলো, তাহলে সমস্যা কোথায়? আবিদ ভালো ছেলে। পার্সোনালি আমি ওকে চিনি। আমার ভার্সিটির জুনিয়র ছিল ছেলেটা। সাথে সবসময় ক্লিয়ার থাকে, অফিস হোক কিংবা বাইরে। এমন একটা ছেলেকে হাতছাড়া কি করে করি বলতো? আর বিয়ে বলতে আঘাত করে রাখবো, পরে না হয় বাকি অনুষ্ঠান করা যাবে। তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না বিবিজান। মাগরিবের পর আবিদের মা বাবা আসে এবং তাদের দেখে মনে হচ্ছে তারা একদম বিয়ের প্রস্তুতি নিয়ে এসেছে। রাশেদ সাহেব অখুশি থাকলেও ওনাদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখলেন না। আবিদের মা মিসেস আলিয়া বেগম বৃষ্টির জন্য একটা লাল বেনারসি নিয়ে এসেছে। এটা দেখে উচ্ছ্বাসের পরিবারের সবাই অবাক হয়। এশার নামাজের পর বৃষ্টি আর আবিদের বিয়ে পড়ানো হলো। তাদের আগেই বলা হয়েছে বৃষ্টির পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বৃষ্টি এই বাসায় থাকবে। এতে আবিদের মা বাবাও দ্বিমত করেননি। তারা জানিয়েছে আপনাদের যা ভালো মনে হয় তাই করবেন। বিয়ে পড়ানো শেষ হলে বড়রা ওদের স্পেস নিয়ে পুল সাইডে চলে যায়।
ওনারা চলে যাওয়ার পরে উষা আর রুহি এটা ওটা বলে ঠাট্টা করা শুরু করলো। রোদসী বসে বসে বৃষ্টিকে দেখছিল। আসলেই মেয়েটা অনেক মিষ্টি। ওই তো কিছুদিন আগে সিঁড়ি দিয়ে নামতে যেয়ে পড়লো, সে কি কান্না! সেদিন রাতেই ব্যথায় দারুণ গা কাঁপিয়ে জ্বর আসলো। এসব ভাবতে ভাবতেই নিজের পাশে কারোর অস্তিত্ব টের পেল। রোদসী পাশে তাকিয়ে দেখলো উচ্ছ্বাস পকেটে হাত ঢুকিয়ে টান টান হয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। রোদসী চোখ ফিরিয়ে আবার বৃষ্টি আর আবিদের পানে তাকায়। তারপর নিচু কণ্ঠে উচ্ছ্বাসকে বলে, কি সুন্দর মানিয়েছে, তাই না? উচ্ছ্বাস শুধু হু বলে নিজের রুমের দিকে চলে গেল। উচ্ছ্বাসের পিছন পিছন রোদস্যি উচ্ছ্বাসের পিছনে চলে যায়। উদয় বারবার রুহিকে দেখছিল আর মনে মনে ভাবছিল, একটা মানুষ এত কিভাবে হাসতে পারে, মানে কিভাবে, মুখ ব্যথা করে না? হঠাৎই রুহির চোখ পড়ে উদয়ের উপর। তা দেখে উদয় থতমত খেয়ে এদিক ওদিক তাকায়। এটা দেখে রুহি উচ্চ স্বরে হেসে দেয়। উষা আর বৃষ্টি ওর হাসির কারণ জানতে চাইলে সে উদয়ের দিকে তাকিয়ে বলে, চোর চুরি করতে যেয়ে মালিকের কাছে ধরা পড়েছে। উষা বা বৃষ্টি কেউ তার মানে বুঝলো না, কিন্তু রুহির কথা শুনে উদয়ের কাশি উঠে গেল। সাথে সাথে সে দাঁড়িয়ে বলে, তোরা আড্ডা দে, আমার শরীর ভালো লাগছে না। এই বলে সে জায়গা ত্যাগ করে। এটা শুনে রুহি আরো হাসে, কিন্তু উষা বা বৃষ্টি কিছুই বুঝতে পারে না। আর বেচারা আবিদ বসে বসে নতুন শাশুড়ি বাড়ির সদস্যদের কাণ্ড কারখানা দেখছে, যা তার মাথায় এখনো ঢুকছে না যে আসলে হচ্ছেটা কি। রোদসী রুমে এসে দেখলো উচ্ছ্বাস বারান্দায় বসে আছে। রোদসীও গিয়ে তার পাশে বসে পড়ল। রোদসী উচ্ছ্বাসের পানে তাকালো কিছুক্ষণ, তারপর জিজ্ঞেস করে, আপনার কি কোনো কারণে মন খারাপ? উচ্ছ্বাস রোদসীর দিকে তাকায়। উচ্ছ্বাস খেয়াল করেছে রোদসী তার সাথে ফ্রি হতে চাচ্ছে। মাঝে মাঝে নিজে নিজে কথা বলে। এগুলো ভেবে উচ্ছ্বাস মাথা নাড়িয়ে না বলে রোদসীকে কাছে টেনে নেয়। রোদসী উচ্ছ্বাসের বুকে চুপচাপ পড়ে থাকে। উচ্ছ্বাসের হৃদয়ের কম্পন অনুভব করে, যা প্রতিবারই রোদসীর মনে ঝড় তোলে। আচ্ছা, রোদসীও কি উচ্ছ্বাসের প্রেমে পড়লো, ভালোবাসলো এই পাগলাটে প্রেমিককে? এসব ভাবতে ভাবতেই রোদসী ঘুমিয়ে পড়লো। উচ্ছ্বাস যখন টের পেল রোদসী ঘুমিয়ে পড়েছে, তখন সে রোদসীকে কোলে তুলে রুমে এনে বিছানায় শুইয়ে দেয়। সকাল সকাল বাঁধলো আর এক বিপত্তি। রাতে বৃষ্টি হওয়ায় দারুণ চারিদিকের পরিবেশ। সেই সকালে ঘুম ভেঙে উঠে রুহি বারান্দায় যায়, আর ওখানেই পা পিছলে পড়ে যায়। কোনো মতে রোদসীকে কল করার উদ্দেশ্যে ফোন হাতে নিতেই দেখে উদয় তার রুম ক্রস করে নামছে। হয়তো জগিং করবে। সে কফি বানিয়ে নিচে আসছিল, তাই রুমের দরজা বন্ধ করাতে ভুলে গিয়েছে। সে গলায় একটু আওয়াজ তুলে উদয়কে ডাক দেয়, উদয়, আমাকে একটু ধরুন। উদয় তাকায় রুহির দিকে। ওকে এভাবে মেঝেতে বসে থাকতে দেখে বিরক্ত লাগলো। মেয়েটার কি জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে? এই সকালবেলায় এমন মেঝেতে বসে আছে। এটা ভেবে আগাতে নিয়ে আবার দাঁড়িয়ে রুহিকে পর্যবেক্ষণ করে। ঠিকমতো দেখে উদয় তাড়াতাড়ি এসে রুহিকে ধরে এবং কপট রাগ দেখিয়ে জিজ্ঞেস করে, নিচে পড়লে কি করে? বেশি ব্যথা পেয়েছো? রোদসীকে ডাকবো? রুহি মাথা নেড়ে কোনো মতে বলে রোদসীকে জানানোর দরকার নেই। তারপর কান্না আটকে সে বলে তাকে একটু হসপিটালে নিয়ে যেতে। উদয় এবার রুহিকে জিজ্ঞেস করে, হাঁটতে পারবে? রুহি মাথা নাড়িয়ে অস্বীকৃতি জানায়। উদয় আর কোনো কিছু না চিন্তা করে রুহিকে কোলে তুলে নেয় এবং হসপিটালের দিকে রওনা হয়। সেই সকালে আর কারো খাওয়া হলো না। রোদসীর বাড়ির সবাই হসপিটালে। উদয় আর রোদসী কেবিন থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। ডাক্তার কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছে রুহির পায়ে ফ্র্যাকচার হয়েছে, 2 মাস বেড রেস্ট থাকতে হবে। এই কথা শুনে সবাই বুঝলো ভালোভাবেই ভেঙেছে। উদয়ের প্রচন্ড খারাপ লাগলো, কারণ চঞ্চল মেয়েটা এভাবে সারাদিন বিছানায় পড়ে থাকবে। সবাই রুহির সাথে দেখা করতে চেয়েছিল। ডাক্তার বলেছে ব্যথার জন্য ইনজেকশন দেওয়া হয়েছে, তাই সে ঘুমাচ্ছে। কেউই যেন তাকে ডিস্টার্ব না করে। কিছুক্ষণ বাদে উচ্ছ্বাস এসে রোদসীর পাশে এসে দাঁড়ায়। রোদসী মুখ তুলে তাকায়। উচ্ছ্বাস বলে যে সকাল থেকে সে কিছু খায়নি, এবার গিয়ে তাকে খেয়ে নিতে। রোদসী নাকচ করে দেয়, সে খাবে না। আদরের ছোট বোনের এই অবস্থা, এখন কি আর গলা দিয়ে খাবার নামে? উচ্ছ্বাসও ব্যাপারটা বুঝলো, তাই আর জোর করলো না। রোদসী অদূরে দাঁড়ানো কেবিনের সামনে উদয়কে দেখলো। আসলে যদি উদয় রুহিকে না দেখতো আরো কষ্ট পেত মেয়েটা। বাবা মা কে বড় মুখ করে বলে এসেছিল রুহির খেয়াল রাখবে, সেই খেয়াল রাখতে পারলো না, পা ভেঙে বসে আছে। এসব ভেবেই রোদসীর মন খারাপ হলো। সবাই দেখা করার পর উদয় রুহির কেবিনে এসে পাশে চেয়ার টেনে বসলো। মৃদু আওয়াজে রুহি পাশে তাকিয়ে দেখলো উদয় বসে আছে। রুহি চোখ ফিরিয়ে সিলিং এর দিকে তাকিয়ে হাসলো। উদয় কিছুক্ষণ বসে থেকে ইতস্তত কণ্ঠে শুধালো, আই এম সরি। সরি কেন?
এমনি। এমনি কারণ ছাড়াই? হ্যাঁ, তোমাকে এভাবে মানায় না। চঞ্চল মেয়েরা চুপ থাকাটা একদমই মানানসই না। কেন, মায়া লাগছে? হয়তো লাগছে একটু। এটা বলে উদয় মাথা নিচু করে মুচকি হাসলো। রুহিতা খেয়াল করে বলল, মায়া ভালো না, অনেক হারামি জিনিস, সাবধানে থাকবেন। রুহির কথা শুনে উদয় হাসলো। মেয়েটা শুধু ঝগড়ুটে না, অনেক কথাও জানে। রুহি এবার উদয়ের মুখের দিকে তাকিয়ে তার হাসির কারণ জিজ্ঞেস করলো। উদয় বলল, তুমি কি জানো, তুমি অনেক কথা জানো, তবে তোমাকে দেখলে বোঝা যায় না। এটা শুনে রুহি খিলখিল করে হেসে দিল আর উদয় একটু স্বস্তি পেল। সকাল সকাল এমন একটা দুর্ঘটনায় সবার মনে কেমন যেন অস্থির হয়ে আছে। রাতের দিকে রোদস্বিক উচ্ছ্বাসকে নিয়ে বাড়ি ফিরল। হসপিটালে উদয় রয়ে গেছে। রোদস্বিদের বাড়িতে ব্যবসার কাজে চাচা আর রেদওয়ান শহরের বাইরে, আর রোদস্বির বাবা অস্থির হয়ে আছে। তাই উচ্ছ্বাস ওনাকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছেন। অবশ্য রোদস্বিও বাসায় আসতে চায়নি, উচ্ছ্বাসই জোর করে নিয়ে এসেছে। হসপিটালে এত মানুষ থাকাটা ভালো দেখায় না, আবার পরিবেশও নষ্ট হয়। তাই রোদস্বিকে সে বলেছে আগামীকাল তারা আবার আসবে, তাই বাড়ি যেতে। রাতে ডিনার করে যে যার রুমে চলে যায়। বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। কালকে এই বাসায় একটা বিয়ে নিয়ে আমেজ ছিল, আর সকালে একটা দুর্ঘটনা। আসলে জীবন কখন কোন দিকে মোড় নেয় কেউ জানে না। এসব ভেবেই রোদস্বী দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকায়। নিকশ কালো আধার হয়ে আছে। রাত আজও গভীর। এমন রাতে কেউ ঘুমিয়ে কাটায়, কেউ জেগে কাটায়, কেউ বা অন্য জগতের সুখে। এসব ভাবতে ভাবতেই রোদস্বীর পাশে কারোর অস্তিত্বের টের পেল। পাশে তাকিয়ে দেখলো উচ্ছ্বাস কফি বানিয়ে এনেছে। তা টেবিলে রেখে রোদস্বীর দিকে তাকিয়ে হালকা হেসে জিজ্ঞেস করলো, তোমার কি মন খারাপ? সেই কখন থেকেই এই বারান্দায় বসে আছো? এই বলেই তার পাশে থাকা কফির মগটা রোদস্বীর দিকে বাড়িয়ে দিল। রোদস্বী মগটা নিয়ে তার পাশেই রাখলো। তারপর আবার আকাশের দিকে তাকিয়ে রইল। উচ্ছ্বাস গভীর মনোযোগ দিয়ে রোদস্বীকে দেখছিল। রোদস্বীর থুতনিতে একটা ছোট তিল আছে। প্রথমবার যখন রোদস্বীকে দেখেছিল, উচ্ছ্বাস ওই তিলে আটকে গেছিল। তারপর কত পাগলামি করে রোদস্বীকে নিজের করে পেল। এসব ভেবেই আবার নিঃশব্দে হাসলো। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে মুখে দিতেই চোখ যায় রোদস্বীর উপর। রোদস্বী এগুলো পছন্দ করে না, তাই সে মুখ থেকে নামিয়ে প্যাকেটে চালান করে। তারপর সেটা টেবিলে রেখে কফির মগ নিয়ে নেয় এবং আবারও রোদস্বীকে দেখায় মনোযোগ দেয়। রোদস্বী হঠাৎ উচ্ছ্বাসের দিকে তাকায়। উচ্ছ্বাস রোদস্বীর দিকে তাকিয়েছিল, তা দেখে রোদস্বী হাসে। তারপর বলে, জীবনটা মাঝে মাঝে এত কঠিন লাগে কেন? তুমি যদি কঠিন করে নাও, কঠিনই হবে। সব সহজ করতে চাই। তাহলে চলো। রোদস্বী অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোথায়? সহজ করতে। এই বলে উচ্ছ্বাস রোদস্বীকে কোলে তুলে রুমের দিকে রওনা হয়। তবে কোনো লাভ হলো না। সকাল সকাল রোদস্বীকে নিয়ে উচ্ছ্বাস যখন উষাকে দেখতে রওনা দিবে, তখন বৃষ্টি আর উষাও বায়না ধরলো রুহিকে দেখতে যাবে। উচ্ছ্বাসও কোনো কিছু না বলে তাদেরকে নিয়ে যেতে রাজি হয়। ওরা হসপিটালে রুহিকে দেখতে যায়। তখন রুহি বায়না ধরে সে বাড়িতে যাবে, সে হসপিটালে থাকবে না। তার ভাষ্য মতে সে যদি হসপিটালে থাকে তাহলে সে নাকি আরো অসুস্থ হয়ে যাবে। এসব অজুহাত শুনে সবাই হাসলেও উদয় কেন জানি মন খারাপ হয়। আচ্ছা, উদয় কি রুহির প্রেমে পড়েছে, নাকি কঠিন মায়া পড়েছে? এই মায়া তো কাটিয়ে ওঠা অনেক কঠিন। এসব ভাবনার মধ্যে দৃষ্টি নিবন্ধ থাকে রুহির উপর। হঠাৎ রুহিরও চোখ পড়ে উদয়ের উপর। অমনি ওর হাসি বন্ধ হয়ে যায়। আচ্ছা, সে যদি বাসায় চলে যায় তাহলে কি আর কখনো উদয়ের সাথে দেখা হবে? হবে হয়তো, হয়তো না। এসব ভাবতেই রুহির মন খারাপ হলো। চোখ ফিরিয়ে আবার রোদস্বীদের সাথে কথায় মশগুল হয়। আর উদয় বেহায়ের মতো তাকিয়েই দেখলো। আসলে এ জীবন বড়ই অদ্ভুত। কিছুদিন আগে যে মেয়েটার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতো, আজ সেই মেয়ের প্রতি মায়া জন্মেছে। দুপুরের দিকে রুহিকে ডিসচার্জ করে বাসায় পাঠানোর জন্য ব্যবস্থা করা হলো। আর রোদস্বীরা নিজেদের বাসায় ফিরে এলো। সেদিন হসপিটালের থেকে এসে পড়ার অনেক দিন হলো। রুহির পায়ের অবস্থা এখন আগের থেকে অনেক ভালো। তবে এর মধ্যে একটা জিনিস বদল হয়েছে, যা বাসার সবাই নজর করেছে। তা হলো রুহির ছটফটানি। সে কিছুক্ষণ পর পরই ফোন চেক করে। এটা নতুন না, যেদিন থেকে সে হসপিটাল থেকে বাসায় এসেছে সেদিন থেকে। এগুলো বাসার সবাই চোখে পড়লেও কেউ এখনো তাকে কোনো কিছু জিজ্ঞেস করেনি। এদিকে উদয়ের অবস্থাও খুব একটা ভালো নয়। সেও চায় রুহি যোগাযোগ করুক, কিন্তু রুহি তো তারই অপেক্ষাতে রয়েছে।
এমন অবস্থা যে কে আগে পা বাড়ায়। দুজনেই দোটানায় ভুগছে। এতদিনের ইগো ফেলে রেখে উদয় কল দিল রুহিকে। রুহিও বোধহয় এই কলটারই অপেক্ষা করছিল। কল রিং হতেই উপাস থেকে রিসিভ হলো। কেউই কথা বলল না, চুপ করে থাকলো। কিছুক্ষণ বাদে একটা মিষ্টি রিনরিনে কণ্ঠ কানে আসলো উদয়। প্রথম কথাটা রুহি আগে শুরু করলো। রুহি সালাম দিয়ে চুপ থাকলো। উদয় শুনল। হয়তো এই কণ্ঠে তৃষ্ণাই ছিল এতদিন। বুকের মধ্যে যে বড় ঝড়টা ছিল তা হয়তো একটু থামলো। সে চুপ থাকলো। রুহি আবার জিজ্ঞেস করলো, কথা বলছেন না কেন? আপনি কি শুনতে পাচ্ছেন? তুমি কি এখন হাঁটতে পারো? এত সময় পর উদয় মুখ খুলল। তবে এই প্রশ্ন বোধহয় রুহি আশা করেনি। তবুও নিজেকে সামলে সে জানায় এখন একটু আধটু করে, তবে দাঁড়িয়ে থাকলে পা ব্যথা করে। উদয় একটু অস্বস্তি নিয়ে রুহিকে বলল, একটু বারান্দায় এসে দাঁড়াতে পারবে? যদি না তোমার অসুবিধা হয়। রুহি অবাক হলো। হঠাৎ এমন কথায় অবাক হয়। কোনো মতে হেঁটে সে বারান্দায় এসে দাঁড়ালো। অদূরে উদয় তার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। উদয় এবার শান্তি পেল। উদয়কে দেখে রুহি কানের থেকে ফোন নামালো। উদয় রুহিকে দেখে হাসলো। বেচারি ভাবেওনি উদয় এমন পাগলামি করে বসবে। ছেলেটা কে রচ্ছি, কোন ছেলে? যার সাথে ক্যান্টিনে বসেছিলে? উচ্ছ্বাসের চোখের দিকে তাকিয়ে রোদসী ভয়ে চুপসে যায়। অনেক দিন, ঠিক অনেক দিন পর উচ্ছ্বাসকে এমন দেখছে। উচ্ছ্বাস আবারও রাগ দেখিয়ে জিজ্ঞেস করলো, ছেলেটা কে? ওর সাথে বসে কি নিয়ে এত হাসাহাসি করছিলে? কই কই আমার সাথে তো এভাবে হাসো না। এই তুমি কি আমাকে ভালোবাসো না? ছেলেটার পরিচয় কি রুচি, জবাব দাও। রোদসী ভয় পেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জোর এনে বলে, আমার ক্লাসমেট, নোটসের ব্যাপারে কথা বলছিলাম, আর কিছুই না। এবার উচ্ছ্বাস এসে রোদসীর চুলের মুঠি ধরে কাছে টেনে এনে রোদসীর মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। এহেন তাকানিতে রোদসী অনেক ভয় পায়। উচ্ছ্বাস কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, যা লাগবে বলিনি আমাকে বলতে। ওই ওই ছেলের কাছে কি? ওই ছেলে আমার আমার থেকেও হ্যান্ডসাম। আমাকে দিয়ে মন ভরে না, কতগুলো চাই। এটা শুনে রোদসীর চোখ বন্ধ করে ফেলে। সময় নিয়ে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে এক ধাক্কায় উচ্ছ্বাসকে নিজের কাছ থেকে সরিয়ে দিল। উচ্ছ্বাস অবাক হয়ে রোদসীর দিকে তাকায়। ব্যাস, অনেক বলেছেন। আচ্ছা বলুন তো, আপনার আমাকে কি মানুষ মনে হয়? মানে এত সন্দেহ কেন? আমি কখনো পালিয়ে গিয়েছি? খারাপ কিছু করেছি? তবুও এমন ব্যবহার কেন করেন বলেন তো? আমি এত কষ্ট করে আপনার সাথে মানিয়ে নিলাম, তাও আমার মনে একটা সন্দেহ রয়েই গেছে। আপনি আমাকে ভালোবাসেন আমি বুঝি, কিন্তু তার থেকে সন্দেহ বেশি করেন। কারণ কি? উচ্ছ্বাস চরম অবাক হয় এই রোদসীকে দেখে। সে কখনোই ভাবেনি রোদসী এভাবে কথা বলতে পারে। সে রোদসীর চঞ্চলতা দেখেছে, বিয়ের পর শান্ত অবস্থায়ও দেখেছে, তবে এখন রোদসীকে দেখলো উচ্ছ্বাসের মাথা আরো গরম হয়ে যায়। সে এসে রোদসীর হাত পিছন দিকে মুড়ে জিজ্ঞেস করে, ভার্সিটি ভর্তি করার পর অনেক কথা ফুটেছে তাই না? কই কই এতদিন তো কোনো জবাব দাওনি। তবে আজকে এত কথা কিসের? কেন জবাব দিলে? হাতির পাঁচ পা দেখেছো? এই কে তোমায় এত সাহস দিল গো? ওই ছেলে কি হয় তোমার? পরকিয়া করছো? ওই ছেলে আমার থেকেও ভালো। রোদসীর মাথায় রক্ত চড়ে যায় এমন আজে বাজে কথা শুনে। সে চিৎকার করে বলে, আগে হাত ছাড়ুন। ওই ছেলে যাক না কেন, আপনার মতো অমানুষটা ছোট খাটো একটা বিষয়কে আপনি টেনে বড় করছেন। উচ্ছ্বাসকে অমানুষ বলায় উচ্ছ্বাস আরো ক্ষেপে যায়। সে হাত ছেড়ে রোদসীকে ঘুরিয়ে আবারও চুলের মুঠি ধরে। তারপর সে রক্তলাল চোখ নিয়ে তাকায় রোদসীর দিকে। তবে আজকে রোদসী ভীত হলো না, সেও চোখে চোখ রেখে তাকিয়ে রাখলো। এই আমি অমানুষ কি করেছি আমি? বলো কি চাও? তোমাকে আমি এত ভালোবাসি, তবুও তোমার মনে হয় আমি তোমাকে সন্দেহ করি কেন? কারণ বলো তো। আমি তো তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। এই বলে উচ্ছ্বাস রোদসীর পুরো মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। রোদসী উচ্ছ্বাসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। উচ্ছ্বাস কিছুটা দূরে সরে এলো। উচ্ছ্বাস এগিয়ে যেতে নিলে উচ্ছ্বাসকে অবাক করে দিয়ে রোদসী এক কাণ্ড করে বসলো। টেবিলে একটা কাঁচের গ্লাস ভেঙে সেই টুকরো হাতের সাথে চেপে ধরলো। কাছে আসবেন না বলে দিলাম। আপনি কাছে আসলে এটা দিয়ে আমি হাত কেটে ফেলবো। দেখো রোদ পাখি,
পাগলামো করো না, উই ক্যান ফিক্স, লেট ইট গো। মাথা ঠান্ডা করো, পাগলামো করো না, পাগলামো করো না। আমি পাগলামি করছি না, পাগলামিগুলো শুরুই করেছেন আপনি। আপনি আমাকে পাগলের মতো ভালোবাসেন না। আমি নিজেই পাগল, মানসিক রোগী, আর অত্যাচার করছেন আমার ওপর। এগুলো শুনে উচ্ছ্বাস নিজেকে যতটুকু শান্ত করেছিল ঠিক ততটাই আগুনে ঘি ঢালার মতন রেগে উঠল। উচ্ছ্বাস রোদসীর গাল চেপে ধরে উচ্চ কণ্ঠে বলতে শুরু করলো, কি? আমি আমি মানসিক রোগী? আমি পাগল? শালার এত ভালোবাসার পরও আমি পাগল? এই চাস তুই? বল, জবাব দে। ছাড়েন আমাকে। আপনি একটা কিছু হলেও অমানুষের মতো ব্যবহার করেন। আপনার চিকিৎসা নেওয়া উচিত। ওদের এমন চিৎকার চেঁচামেচিতে বাসার সবাই এসে হাজির হয়। মিসেস রাবেয়া বেগম ওটা থামায়। উচ্ছ্বাস রোদসীকে ছেড়ে বারান্দায় চলে যায়, আর রোদসী মেঝেতে বসে কান্না করে। মিসেস রাবেয়া বেগম বিছানায় বসে রোদসীর মাথায় হাত বুলিয়ে দেয়। রোদসী তাকায় রাবেয়া বেগমের দিকে। মিসেস রাবেয়া বেগম, মালিহা বেগম, উষা, বৃষ্টি সবাই এখনো দরজায় দাঁড়িয়ে আছে। কেউ রুমে আসার সাহস পাচ্ছে না। উচ্ছ্বাস বারান্দায় গিয়ে পরপর সিগারেট ধরায় অনেকগুলো, তারপর ঘুরে রুমের দিকে তাকায়। এখনো রোদসী মেঝেতে বসে কান্না করছে, আর মিসেস রাবেয়া বেগম ওর পাশের বিছানায় বসে আছে। রাত পর্যন্ত বাসার অবস্থা থমথমেই ছিল। আজ উচ্ছ্বাস সন্ধ্যার পরেই বাহিরে গিয়েছিল। রোদসী বিছানায় শুয়ে সিলিং এর দিকে তাকিয়েছিল। দরজায় নখ হতেই সে উঠে দরজা খুলে মিসেস বিপাশা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে। রোদসী একটু আশ্চর্য হয় তাকে এই রুমের সামনে দেখে। মিসেস বিপাশা বেগম সাধারণত রোদসীর সাথে কথা বলে না, তবে হঠাৎ এই ঘরে আসায় রোদসী অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি হঠাৎ এখানে? কিছু বলবেন? হ্যাঁ, অনেক কিছুই তো বলতে চাই, শুনবে তো? আচ্ছা সরো, আগে আমাকে ঘরে আসতে দাও। সরো সরো। বলেই রোদসীর পাশ দিয়ে রুমে ঢুকে বিছানায় যেয়ে বসে। তারপর সারা রুমে চোখ ঘুরিয়ে এনে আবারও রোদসীর দিকে চোখ নিবদ্ধ করে। রোদসী মিসেস বিপাশা বেগমের কর্মকাণ্ড দেখছিল। মিসেস বিপাশা বেগম বলতে শুরু করলেন, বুঝলে রোদসী, এতদিন পর কাজের কাজ করলে তুমি একটা। মানে? রোদসী অবাক হয়ে জিজ্ঞেস করে। এই যে প্রতিবাদ করলে, তা যাই হোক, বলো তো, আমরা পাগলকে পাগল বলতে পাগল খেপে যায়, আর পাগল কি স্বীকার করে সে পাগল, তাই নয় কি? হ্যাঁ, সে তো রাগ করবেই। একদম ঠিক, তুমি ঠিক ধরতে পেরেছো। মানে? আজকে উচ্ছ্বাসের আচরণ দেখেছো? বদ্ধ উন্মাদ হয়ে গেছে। দেখেছো তোমার সাথে কি ব্যবহারটা করেছে? তাই আমি বলি কি, পালিয়ে যাও। আমি সত্যি বলছি, ওর দাদি চাচিরা এ কথা আমার থেকে লুকিয়েছে যে ও পাগল, ওর মানসিক সমস্যা আছে। তবে আমি তোমার সাথে অন্যায় করতে পারলাম না বাবা, তাই সত্যিটা তোমাকে জানালাম। এখন তুমি কি করবে তোমার ব্যাপার। নিজে বুঝো, পাগলেও বোঝে। নিজের ভালো পাগলেও বোঝে। তাই বলছি শোনো, আর যদি বলো আমি জানলাম কই, তাহলে বলি, ওর যখন ছোট তখন আমি রাশেদকে বিয়ে করি, আর তার আগে থেকে ওকে চিনি। তাই ওর সব কিছুই আমি জানি, অজানা কোনো কিছুই নেই। এখন তুমি বোঝো তুমি কি করবে। তোমার প্রতি মায়া লেগেছে তাই উপকার করলাম, দেখো কি করবে। আর হ্যাঁ, আমি যে এই কথাগুলো বলছি কাউকে বলো না আবার। রোদসী এতক্ষণ বিপাশা বেগমের কথা শুনছিল। তার কথা শেষ হতেই রোদসী জিজ্ঞেস করলো সে কি করবে। বিপাশা বেগম জানায়, পালিয়ে যাও, যেখানে উচ্ছ্বাস খুঁজে পাবে না। আপনি যেখানেই যাই না কেন, ও আমাকে আকাশ পাতাল ভেদ করে হলেও খুঁজে বের করবে। কোথায় যাব আমি? আরে আমি কি করছি? আরে আমি আছি কি করতে? সত্যি জানালাম, সাহায্য করব না? এত অকৃতজ্ঞ হওয়া উচিত না। তাই আমিও পারলাম না, দেখি একটা কি ব্যবস্থা করি। আরে উচ্ছ্বাস কোথায়? রোদসী এক কথায় জবাব দেয়, জানি না। এদিকে রুহির আর উদয়ের মধ্যে চলছিল মিষ্টি আলাপ। রুহি কখনো কল্পনা করেনি উদয় তার জন্য তার বাসার সামনে আসবে। আচ্ছা, উদয়ের সাথে ঝগড়া করলে কেমন হয়? এখনো কি উদয় তাকে এই মেয়ে ঝগড়ুটে আখ্যায়িত করবে? এইসব ভেবে হাসল রুহি। তারপর কানে ফোন ধরে বলল, অস্ত? হুম। না, আপনি অস্ত।
উদয় কিছুক্ষণ চুপ রইল। সে রুহির শয়তানি ধরতে পেরেছে। রুহি যে ঝগড়া করতে যাচ্ছে তা বুঝে সে বলল, এই মেয়ে, অমনি রুহির মুখ কালো হয়ে গেল। রুহি কপট রাগ দেখিয়ে বলল, এই যে মিস্টার উদয় না অস্ত, আমার নাম রুহি, ওকে? ওকে। এটা বলে উদয় উচ্চ স্বরে হেসে উঠল, আর রুহি তা শুনে মুচকি হাসলো। আমি যদি পালিয়ে যাই যাব কোথায়, কার কাছে যাব? যদি উচ্ছ্বাসের কাছে আবারও ধরা পড়ি তাহলে সেই শাস্তি হবে চরম কঠিন। এমনিতেই উচ্ছ্বাস তাকে সন্দেহ করে যে রোদসী তাকে রেখে পালিয়ে যাবে। তার মাথা কাজ করছে না, সে কি করবে না করবে। এসব ভাবনার মাঝে একটা শক্তপোক্ত পুরুষালী হাত রোদসীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। রোদসী চমকে উঠল। তা দেখে উচ্ছ্বাস হেসে রোদসীর কাঁধে মাথা রেখে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করে, এত গভীর মনোযোগ দিয়ে কি ভাবছিলে পাখি? রোদসী একটু থতমত খেয়ে বলে, কই কিছু না তো। আসলেই কিছু না তো? উচ্ছ্বাস কিছুক্ষণ চুপ রইল, আর রোদসী মিসেস বিপাশা বেগমের কথা ভাবতে লাগলো। এরই মধ্যে উচ্ছ্বাস তাকে কোলে তুলে নিল। রোদসী হকচকিয়ে উচ্ছ্বাসের শার্ট খামচে ধরে। তা দেখে উচ্ছ্বাস হেসে বলে, তুমি কি যেন ভাবছিলে, তাই তুমি ভয় পেলে, তাই না? বলো তো কি ভাবছিলে? এই বলে রোদসীকে বিছানায় নামিয়ে নিজের শার্টের বোতাম খুলতে উদ্যক্ত হয়। রোদসী কিছু না বলে উচ্ছ্বাসের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তা দেখে উচ্ছ্বাস হাসে। রোদসী কিছু বলতেই যাবে তখনই উচ্ছ্বাস রোদসীর ওষ্ঠ নিজের আয়ত্ত করে নেয়। রোদসীকে যখন ছাড়ে তখন রোদসী হাঁপিয়ে উঠে বড় বড় শ্বাস নিয়ে আবারও মুখ খুলতে যাবে, তখন আবারও উচ্ছ্বাস রোদসীর ঠোঁট আঁকড়ে ধরে। তার হাত বিচরণ করে রোদসীর পুরো শরীরে। ধীরে ধীরে উচ্ছ্বাসের ঠোঁট নিচে নামে। রোদসীর মনে হয় সে পাগল হয়ে যাচ্ছে। এই উচ্ছ্বাসকে সে চেনে না, কেমন অদ্ভুতভাবে আজকে পাগলামি করছে। রোদসীর চোখের কার্নিস থেকে চোখের জল গড়িয়ে পড়ে। রোদসী শুয়ে আছে সিলিং এর দিকে তাকিয়ে, আর উচ্ছ্বাস রোদসীর বুকের ওপর মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে। কি শান্তির ঘুম! রোদসী সিলিং থেকে চোখ নামিয়ে উচ্ছ্বাসের দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে আয়নায় তাকালো। আচ্ছা, তারা কি আর 5টা সুন্দর সম্পর্কের মতো হতে পারে না? আচ্ছা, উচ্ছ্বাস কি আসলেই অসুস্থ? তাহলে ওকে ডাক্তার দেখাবে নাকি সে নিজেই পালিয়ে যাবে? ও কি আদৌ সুস্থ হবে নাকি সব সময় এমন পাগলামি করে বেড়াবে? এসব ভাবতে ভাবতে চোখ বন্ধ করলো। কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। তোমাকে আমি যে ঠিকানা দেব সেই ঠিকানায় চলে যাবে। কিন্তু যা বুঝলাম মাহাদি অসুস্থ, আর আমি পালিয়ে যাবার পর যদিও আমাকে পেলে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলবে। মিসেস বিপাশা বেগম বিরক্ত বোধ করলে সে নাক মুখ কুঁচকে বলে, শোনো মেয়ে, তোমাকে সাহায্য করছি কারণ তোমাকে আমার দেখতে মায়া লাগে। আমি নিজের হাতে তোমার জীবন নষ্ট করতে পারি না, তাই সত্যি বলছি। তার উপরে কোথায় যাবে থাকবে সেই ব্যবস্থা করে দিয়েছি। তারপর যদি তোমার মনে হয় উচ্ছ্বাসের সাথে থেকে নিজেও পাগল হবে, তাহলে আমি আর কি করতে পারি? রোদসী কিছু না বলে নিজের রুমে চলে আসলো। আজকে সারাটা দিন রোদসী ভাবতে ভাবতে চলে গেল। কত দ্রুত যে সময় চলে গেল তা খেয়ালই হলো না। রাতে মিসেস বিপাশা বেগমের রুমের সামনে দাঁড়িয়েছিল রোদসী। তার মধ্যে দোটানা কাজ করছে। তার কি পালানো উচিত নাকি থাকবে? যদি পালায়ও তাহলে যদি উচ্ছ্বাস তাকে পায় তাহলে ভয়ঙ্কর কিছু করে বসবে। কি শাস্তি দিবে সে ভেবেও পাচ্ছে না। এই ভেবে সে ঘুরে রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। ঠিক তখনই বিপাশা বেগম দরজা খুললেন। রোদসী পিছন ফিরে তাকায়। মিসেস বিপাশা বেগম এখানে রোদসীকে দেখে অবাক হয়। সে ভেবেছিল তার দেয়া বুদ্ধি কাজ হবে না, তবে রাতের মধ্যেই যে রোদসী হাজির হবে তা ছিল তার অবাকের চূড়ান্ত পর্যায়ে। সে রোদসীকে দেখে হাসলো, তারপর বলল সে বাহিরে কেন, ঘরে এসে বসতে। রোদসী আশেপাশে তাকিয়ে ঘরে গিয়ে বসে। তারপর সে একটু চুপ থেকে মুখ খোলে। আপনি যা বলেছিলেন তা সারাদিন ভাবলাম। আসলেই মাহাদির চিকিৎসার প্রয়োজন, তবে আমি আর এভাবে নিতে পারছি না। দিনে দিনে ওর পাগলামি বেড়েই চলেছে, আর চলবেও। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বিপাশা বেগম রোদসীর মুখের দিকে তাকিয়েছিল। রোদসীর হাবভাবে বোঝা যাচ্ছে সে সিরিয়াস। যদি সে না যায় তাহলে বিপাশা বেগমের প্ল্যান কাজ করবে না। সে মুখ কালো করে। তখনই রোদসীর মুখের দিকে তাকিয়ে তার হাবভাব বোঝার চেষ্টা করছিল। কিছু বুঝতে না পেরে বিপাশা বেগম জিজ্ঞেস করে, কি সিদ্ধান্ত? পালাবো। বিপাশা বেগম চমকে উঠল। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি বললে? পালাবো। তুমি কি আসলে পালাবে? মানে তোমাকে দেখে আমি ভাবছি তুমি থেকে যাবে, তাহলে
বুঝে শুনে বলছো তো? হ্যাঁ, আমি সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি, কিন্তু আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তাই আপনি বললেন জায়গাটা ম্যানেজ করেছেন, সেই ঠিকানাটা দিন আর আমাকে কিছু টাকা দিন। আমি আজকে রাতেই বের হব। আপনি রাতে আমাকে সদর দরজা খুলে দেবেন। এইটুকুই সাহায্য আপাতত করেন আমায়, আজীবন কৃতজ্ঞ থাকবো। মিসেস বিপাশা বেগম মনে মনে হাসলো। তাহলে পাখি ফাঁদে পা দিয়েছে, এবার শুধু রশি ধরে টান দেওয়ার পালা। এবার যা করবে বা যা হবে মিসেস বিপাশা বেগমের হাতে, এই বলে সে রহস্য হাসলো। আচ্ছা, তা না হয় হবে যদি উচ্ছ্বাস বুঝে যায়। না, ও বুঝবে না। যা করার আজকেই করতে হবে। আপনি সব রেডি রাখুন, আমি রুমে যাই। মাহাদি রুমে এসে আমাকে না পেলে আবারও তামাশা করবে। এই বলে রোদসী রুমের দিকে যেতে উদ্যক্ত হয়। রুমে এসে দেখে রুমে কেউ নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। রোদসী একটু স্বস্তি পেল। এখন প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। প্রথমে এক গ্লাস পানি নিয়ে তাতে ঘুমের ওষুধ মিশিয়ে বেডের পাশে রাখলো। নতুন একটা শিফন জর্জেটের লাল শাড়ি পরলো। যখন আয়নার সামনে দাঁড়িয়ে রোদসী চুলে চিরুনি চালাচ্ছিল, তখন ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হয়। তবুও রোদসী ফিরে তাকায় না। ওয়াশরুম থেকে বের হয়ে উচ্ছ্বাসের নজর যায় আয়নার সামনে দাঁড়ানো রমণীর ওপর। সে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। সে ওভাবে এগিয়ে এসে রোদসীকে পিছন থেকে জড়িয়ে ধরল। ঠান্ডা হাতে ছোঁয়া পেয়ে রোদসী একটু কেঁপে ওঠে। উচ্ছ্বাস তা দেখে হেসে আরো গভীর হয়ে যায়। সে রোদসীর ঘাড়ে মুখ ডোবায়। ঠান্ডা হাতে ছোঁয়া পেয়ে রোদসী একটু কেঁপে উঠল। উচ্ছ্বাস তা দেখে হেসে আবারও গভীর হয়ে রোদসীর ঘাড়ে মুখ ডোবায়। নীরবতা শেষে উচ্ছ্বাস ঘোর লাগা কণ্ঠে বলে, জানো আজকে তোমাকে কত সুন্দর লাগছে। মনে হচ্ছে চোখ ফেরাতে পারছি না। চোখ সরালেই তুমি উধাও হয়ে যাবে। রোদসীর ভিতর এই কথা শুনে নড়বড় হতে লাগলো। আয়নায় নিজের চোখের দিকে তাকায় রোদসী। তারপর নিজের কাছে প্রশ্ন করে, আসলেই পালানোটা কি উচিত হবে? উচ্ছ্বাস এবার ঘাট থেকে মুখ উঠিয়ে আয়নায় তাকালো রোদসীর দিকে। তবে রোদসীর এমন আনমনা ভাব উচ্ছ্বাসের ভালো লাগলো না। তাই রোদসীকে ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে রোদসীর মুখ ভালো করে পর্যবেক্ষণ করলো। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, তুমি কি কোনো কারণে ডিস্টার্বড? রোদসী কোনো জবাব না দিয়ে উচ্ছ্বাসকে অবাক করে দিয়ে উচ্ছ্বাসকে জড়িয়ে ধরে। এত অবাক উচ্ছ্বাস আগে কখনো হয়নি। রোদসী সাধারণত এমন কাছে কখনোই আসে না। হাতে গোনা 2 কি একবার এসেছে। তাহলে রোদসীর কি মন খারাপ? এদিকে রোদসীর মনে চলছে দ্বিধাবোধের পাহাড়। সে ঠিক কি সিদ্ধান্ত নিবে সে এখনো ঠিক করতে পারেনি। মস্তিষ্ক বলছে চলে যা, মন বলছে থেকে যা। ও তো অনেক ভালোবাসে। রোদসী কি করবে বুঝতে না পেরে কান্না করে দেয়। ওর হঠাৎ এমন কান্না করায় উচ্ছ্বাস হকচকিয়ে ওঠে। রোদসীর মুখ ধরে নিজের সামনে এনে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? আমি কি কোনো ভুল করেছি? কি হয়েছে আমাকে বলো। রোদসী কোনো জবাব না দিয়ে আরো উচ্ছ্বাসকে জড়িয়ে ধরে। যেমন উচ্ছ্বাসের শরীরের মধ্যে এই নরম শরীরটা মিশে যেতে চাচ্ছে। এতে উচ্ছ্বাসের ভালো লাগলেও আবার চিন্তিত হয়। উচ্ছ্বাস ওভাবে জড়িয়ে ধরে চুপ থেকে রোদসীর মাথায় হাত বুলাতে থাকে। কিছুক্ষণ পর কান্না কমে আসলে উচ্ছ্বাস রোদসীকে ডাক দেয়। রোদসী। সাধারণত উচ্ছ্বাস রোদসীকে এমন করে ডাকে না। তবে হঠাৎ এমন ডাকায় আবারও রোদসীর ভয় হয়। উচ্ছ্বাস সব বুঝে যায়নি তো, তবুও নিজেকে সামলে বলে। উচ্ছ্বাস কিছুক্ষণ চুপ থেকে বলে, রোদসী, আমার একটা ছোট্ট রোদসী চাই। রোদসী ভরকায় উচ্ছ্বাসের হঠাৎ চাওয়া এমন আবদারে। রোদসী কিছু বলার আগে উচ্ছ্বাস রোদসীকে কোলে তুলে নেয়। আজকে আবির উচ্ছ্বাসের বাসায় এসেছে কিছু কাজে। রাত হয়ে যাওয়ায় তাকে আর ফিরতে দেওয়া হয়নি। রাতে বারান্দায় আবির বৃষ্টিকে পিছন দিক থেকে জড়িয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ বৃষ্টি আবিরকে ডেকে ওঠে। আবিদ, বলো। আমার কেন জানি মনে হচ্ছে কি যেন একটা খারাপ ঘটবে। সেটা কেন মনে হচ্ছে? জানি না, তবে মন কেমন জানি করছে। তেমন কিছু না, তুমি এখনো আমরা প্রেম করছি তাই ফিল করছো, তাই ভয় পাচ্ছ। এটা বলে আবিদ হেসে উঠল। তবে বৃষ্টি মনে স্বস্তি পেল না। তার মন বলছে কিছু একটা খারাপ হবে। কি সেই খারাপ? কি বিপদ আসতে চলেছে? মাঝরাতে রোদসী উঠে রেডি হয়। বেডের পাশে চোখ যেতেই দেখে গ্লাসটা এখনো ওভাবেই রয়েছে।
রোদস্বী ওই পানি দিতে ভুলে গেছে। সে ব্যাগ নামালো, অবশ্য ব্যাগ আগেই প্যাক করা ছিল। সে রুম থেকে বের হওয়ার আগে পুরো রুমটায় একবার চোখ বোলায়। ফিরে এসে উচ্ছ্বাসের কপালে একটা চুমু খেয়ে আবারও চুপি চুপি ঘর থেকে বের হয়ে যায়। রুম থেকে বের হয়ে দেখে সব লাইট অফ করা। তা দেখে রোদস্বী স্বস্তি পায়। সে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামে। ড্রয়িং রুমে মিসেস বিপাশা বেগম ঝিম মেরে বসে আছে। তাকে দেখে রোদস্বী তার সামনে যেয়ে দাঁড়ায়। বিপাশা বেগম রোদস্বীর অপেক্ষায় করছিল, তাই ওকে দেখে চোখ তুলে তাকায়। তারপর দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখে বলে, এত দেরি করলে কেন? কখন থেকে বসে আছি, শোনো। এই বলেই তার নজর যায় রোদস্বীর চুলের দিকে, যা থেকে এখনো টুকটুক করে পানি পড়ছে। বুঝেছি দেরি করার কারণ। সে যাই হোক, শোনো, এই কাগজে ঠিকানা লেখা আছে, এটা আমার দূর সম্পর্কের ভাইয়ের বাড়ি। আমি বলে দিয়েছি তুমি যাবে। আর এই খামে কিছু টাকা আছে, কাজে লাগবে, তোমার রেখে দাও। এই বলে সে কাগজ আর খাম বাড়িয়ে দিল। তারপর আশেপাশে সতর্ক দৃষ্টিতে দেখে বলে, উচ্ছ্বাস টের পাইনি তো? আর একটা কথা, সিমটা ভেঙে ফেলো, নতুন সিম নিও। এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, একটু পরেই ভোরের আলো ফুটবে। রোদস্বী একটু লজ্জাবোধ করলো, তবুও নিজেকে সামলে হু বলে বের হয়। তারপর দরজার কাছে যেয়ে বলে, আপনার দরজা লাগাতে হবে না। আমাকে বাড়িতে না পেয়ে আবার দরজা লাগানো দেখলে সবাই সন্দেহ করবে যে বাসারই কেউই আমাকে পালাতে সাহায্য করেছে। আমি এসব ঝামেলা চাই না। বিপাশা বেগম কাষ্ঠ হাসলো, তারপর বলল, ঠিক বলেছ, এই ব্যাপারটা একদম মাথা থেকে চলে গেছিল। ভাগ্যিস তুমি মনে করিয়ে দিলে, কি একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে যেত না হলে। যাক, ভালোই ভালোই যাও তো। রোদস্বী কিছু না বলে বের হয়ে যায়, আর বিপাশা বেগম দরজায় দাঁড়িয়ে শয়তানি হাসি দেয় আর মনে মনে বলে, এবার শুধু যে প্ল্যান করেছি সেটা ভালোভাবেই চাল দেব। খালি রানীকে পুরোপুরি হাতে পেয়ে নি। এই ভাগ্যে নিজে হেঁটে আমাকে ধরা দিল। এই ভাগ্য নিজে হেঁটে আমাকে ধরা দিল বলে বিশ্বাসই হচ্ছে না। এইসব বলেই হেসে আশেপাশে সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিজের রুমের দিকে রওনা হলো। রোদস্বী রাস্তায় এসে নামতে ফজরের আজান শুরু হয়। এখান থেকে স্টেশন পর্যন্ত যেতে হবে রোদস্বী, তাই সে যত দ্রুত সম্ভব শাড়ি ধরে লাগেজ নিয়ে এগুচ্ছে। বুকের মধ্যে টিপ টিপ করছে, যদি ধরা পড়ে যায়। হঠাৎ বিছানার পাশে হাত পড়তে উচ্ছ্বাস হাত বুলায়। হাত রেখে দেখে পাশে কেউ নেই। মস্তিষ্ক সচল হতে কয়েক সেকেন্ড সময় লাগে। আসল ঘটনা বুঝতে পেরে উচ্ছ্বাস উঠে বসে, আশেপাশে তাকায়। রুমের দরজা খোলা, আর বারান্দায় তাকিয়ে দেখে সবে ভোরের আলো ফুটেছে। উচ্ছ্বাস হাত দিয়ে মাথা চেপে ধরে কিছুক্ষণ থ মেরে বসে থাকে। তারপর দ্রুত উঠে শার্টের বোতাম লাগাতে লাগাতে রুম থেকে বের হয়ে দেখে সব রুম এখনো অন্ধকার। সে দ্রুত নিচে নেমে দেখে বাড়ির সদর দরজাও খোলা। ঘটনা কি ঘটেছে তা বুঝতে একদম সময় লাগলো না উচ্ছ্বাসের। মনে হলো মাথায় ধপ করে আগুন ধরে গেল। সে রুমে যেয়ে সর্বপ্রথম রোদস্বীর নাম্বারে কল দেয়। নাম্বার অফ বলে। এতে আরো রাগ বাড়তে থাকে। তবুও রাগটা নিয়ন্ত্রণ করে রেদওয়ানকে কল দিল। ভোরবেলায় উচ্ছ্বাসের কল পেয়ে হড়বড়িয়ে উঠে বসে রেদওয়ান। উচ্ছ্বাস শুধু বলে যদি রোদস্বী তাদের বাসায় যায় তাহলে যেন উচ্ছ্বাসকে ইনফর্ম করে। রেদওয়ানের এই ব্যাপার কিছুই মাথায় ঢোকে না, তবুও সে আচ্ছা বলে কল রেখে দেয়। তারপর সে ভাবনায় পড়ে যায়, রোদস্বী গেল কোথায়, তাও এত সকালে। উচ্ছ্বাস বাসার সবাইকে ডাকাডাকি করলে সবাই জানায় কেউ এ ব্যাপারে কিছু জানে না। মিসেস বিপাশা এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে আছে। সে ভাবেনি এত তাড়াতাড়ি উচ্ছ্বাসের ঘুম ভাঙবে। ছেলেটাও হয়েছে বাপের মতো। বাপ সারাদিন উর্মিলা উর্মিলা করত, এখন ছেলেটা রোদস্বী রোদস্বী করে। বিপাশা বেগমের চিন্তা হচ্ছে যদি রোদস্বী বেশি দূরে না যেতে পারে আর উচ্ছ্বাসকে ধরে ফেলবে। মেজাজ খারাপ হচ্ছে বিপাশা বেগমের, তবুও সে কিছু জানে না ভাব নিয়ে একপাশে দাঁড়িয়ে রইল। উচ্ছ্বাস আবিদের মুখের দিকে তাকায়। উচ্ছ্বাসের চোখ লাল হয়ে আছে, তা দেখে আবিদ চুপ হয়ে যায়। এদিকে মিসেস বিপাশা বেগম বিরক্ত হয়। আবিদকে বলছে উচ্ছ্বাসকে এসব বলার যত সব। রোদস্বী মাত্র স্টেশনে এসে নামলো। রাস্তায় অনেক জ্যাম ছিল, যার জন্য এত দেরি হলো। স্টেশনে যেয়ে জানতে পারলো পরবর্তী বাস আবার 12টায়। এটা শুনে রোদস্বীর মনে মনে ভয় পেল, যদি উচ্ছ্বাস এসে যায়, এত রিস্ক নিয়ে এত দূরে এসে এখন যদি ধরা পড়ে তাহলে কি হবে, তা ভেবে হাত পা ঠান্ডা হয়ে এলো। এতক্ষণে নিশ্চিত রোদস্বী পালিয়েছে সবাই জেনে গেছে। রোদস্বী শান্ত করার জন্য চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস টানলো। তারপর আশেপাশে তাকিয়ে একটা দোকানে গেল। সেখান থেকে একটা ঠান্ডা পানির বোতল আর কিছু খাবার নিল, সাথে একটা
সিম কিনলো। সিম অ্যাক্টিভেট করে মিসেস বিপাশা বেগমকে মেসেজ করে দিল। তারপর স্টেশনের বেঞ্চিতে বসলো। আশেপাশে তাকালো রোদসী। এভাবে একা কখনো কোথায় যাওয়া হয়নি, তাই ভয় করছে, সাথে উচ্ছ্বাসের ভয় তো আছেই। রোদসী একটু ভাবলো রুহিকে কল দিবে, পরে আবার ভাবলো যদি উচ্ছ্বাস জেনে যায়, এটা ভেবে আবারও চুপ করে বসে গাড়ির অপেক্ষা করতে থাকলো। রুহির নাম্বারে একটা আননোন নাম্বার থেকে 2টি কল এসছে। এত চিন্তার মাঝে আননোন কল রিসিভ করার আগ্রহ পেল না। তৃতীয়বার কল আসতে কি মনে করে কলটা সে রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আরে কে, কথা বলছেন না কেন? ভাই, আপনার আজাইরা সময় থাকতে পারে, তবে আমার নেই। এক চিন্তায় বাঁচি না, এখন কল দিয়ে চুপ করে বসে আছে। কল রাখেন তো, আর কল দিবেন না। এই বলে কল কাটতে নেবে তখনই উপাস থেকে একটা মেয়ের রিন রিনে কথার আওয়াজ ভেসে আসলো। 508। রুহি, আপু, রুহি ভীষণ অবাক হয়, তারপর কথা বলে। আপু তুই কই? তোকে বাসার সবাই খুঁজছে। তোকে না পেয়ে উচ্ছ্বাস ভাইয়ের অবস্থা পাগল প্রায়। কই তুই? থাম বলছি, আমি পালাচ্ছি। আমি এখন সায়দাবাদ 12টার বাস। রুহি ঘড়ির কাঁটার দিকে তাকালো, এখনো 1 ঘন্টা বাকি। তারপর জিজ্ঞেস করলো, তোর সাথে কে? আর কই যাবি? আমি একাই, সাথে কেউ নেই। চট্টগ্রাম যাচ্ছি। মানে ওখানে কেন? আর কার কাছে যাচ্ছিস? আর পালাচ্ছিসই বা কেন? জানি না কোথায় যাচ্ছি, তবে পালাচ্ছি। রুহি, মাহাদি মানসিকভাবে অসুস্থ। দিন দিন তার সন্দেহ বেড়েই চলেছে। আমি আর নিতে পারছি না, তাই পালাচ্ছি। যাই হোক, রাগ। কবে দেখা হয় জানি না। সাবধানে থাকবি, সবার খেয়াল রাখবি। আর ভাইয়ার? রোদসী চুপ হয়ে গেল। রুহি হাসলো, তারপর উপাস থেকে রোদসী কলটা কেটে দিল। রুহি এবার পাশে তাকায়, তার আশেপাশে সবাই বসেছিল। সবার মুখে অবাকের ছাপ স্পষ্ট। উচ্ছ্বাস একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে কাউকে কল দিল। হাই, আমি শব্দ। এই সিটটা আমায় ছেড়ে দিলে ভালো হতো। রোদসী মুখ তুলে তাকায়। উচ্ছ্বাসের বয়সী একটা ছেলে, মুখ হাসি হাসি করে রোদসীর দিকে তাকিয়ে আছে। রোদসী হঠাৎ ছেলেটাকে এভাবে কথা বলতে দেখে চমকে উঠল। তারপর নিজেকে ধাতস্থ করে সরে জানালার পাশে সিটে যেয়ে বসলো। শব্দ বসে রোদসীর দিকে তাকিয়ে আবার হাসে, তারপর বলে, কোথায় যাবেন? জানি না। জানেন না? গুড, এটা তো চট্টগ্রামের বাস। হুম। শব্দ আবার কথা না বলে সামনে তাকালো। তারপর পকেট থেকে ফোন বের করে কিছু একটা টাইপ করে কাউকে মেসেজ পাঠালো মনে হলো। ফোন রেখে আবার রোদসীর দিকে তাকিয়ে বলল, একা যাচ্ছেন? হুম। একা একটা মেয়ে এত দূর যাচ্ছেন, আবার কোথায় যাচ্ছেন তাও জানেন না। ইন্টারেস্টিং। এবার রোদসী বিরক্তি মুখ করে শব্দের দিকে চাইলো, তারপর বলল, তাতে আপনার কি? আপনার এত সমস্যা কি? সমস্যা নেই, তবে আপনাকে দেখে আমার ছোট বোনের কথা মনে পড়লো। এটা বলেই শব্দ চুপ হয়ে গেল। রোদসী শব্দের মুখের দিকে তাকিয়ে দেখলো। কেন জানি মনে হলো ওই মুখে একটা বেদনার ছাপ। রোদসীর মাথায় আর একটা চিন্তা জেঁকে বসলো। যেখানে যাচ্ছে সেখানে যেতে পারবে তো? যদি ওনারা খারাপ লোক হয়, যদি খারাপ কিছু হয় রোদসীর, তাহলে নিজেকে মাফ করতে পারবে তো? এসব ভাবতে ভাবতে চোখ বুঝলো রোদসী। তারপর রোদসী যখন চোখ খুলল, তখন নতুন এক জায়গায় নিজেকে আবিষ্কার করলো।